নমস্কার, আপনাদের সবাইকে কথা মুখে স্বাগত জানাচ্ছি। এবং আজকে একটা বিশেষ বিষয়, একদম রামরাজ্য নাকি আমরা রামরাজ্যে পৌঁছে গেছি। ফলে দেশে কার শাসন থাকবে, সংবিধান না রামরাজ্যের? আর রামরাজ্যে যদি পৌঁছেও গিয়ে থাকি, তাহলেও কি রামরাজ্যের যে মূল্যবোধগুলোর কথা আমরা রামায়ণ থেকে শিখেছিলাম, সেগুলো কি আদেও আছে? সেই নিয়ে একটা ইন্টারেস্টিং আলোচনায় যাব, বুলেটের মতো আলোচনায় যাব। গদি মিডিয়া যে কথা জানতে দেবে না, সে কথায় সেই আলোচনায় যাব। তারা আপনাকে কাগজ ও প্লাস্টিকের বাগ দেখিয়ে বিভ্রান্ত করছে। এটা কোনো খবর নয়, এটা খবরের মৃত্যু। এতক্ষণ থেকে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমার দেশে সব কিছু রয়েছে, কিন্তু মিডিয়া নেই। এবং সেই মিডিয়া একটা হরেকর কম্বা তৈরি করছে, হরিণ লুটের বাতাখার মতো সবসময় মিথ্যে মিথ্যে বলে যাচ্ছে। এবং একটা প্লাস্টিকের বাঘকে তারা বুঝিয়ে দিচ্ছে সেই নাকি হলো আসলি রয়্যাল বেঙ্গল টাইগার। এরকম একটা জায়গায় আমরা যখন দাঁড়িয়ে আছি, তখন আমরা একবার প্রধানমন্ত্রীর বক্তব্য, তিনি রাম মন্দিরে দাঁড়িয়ে এ মাসেই যে বক্তব্যগুলো উচ্চারণ করেছেন, সেই বক্তব্যগুলোর দিকে একবার তাকিয়ে দেখি। সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানির রহস্য। প্রধানমন্ত্রী প্রথম যে কথাটা বলেছেন সেটা হলো, অনেকগুলো কথার মধ্যে যেটা বলেছেন, প্রভুরা শ্রীরামের একটা অসাধারণ ব্যক্তিত্ব ছিল এবং আমাদের আগামী দিনের ভিশনের দিকে তাকাতে হবে, সত্য ও ন্যায়কেন্দ্রিক সমাজ তৈরি করতে হবে। তাহলে এখন প্রশ্ন, দেশে যদি রামরাজ্য এসে গিয়ে থাকে, তাহলে কি দেশের সংবিধান বাতিল হয়ে গেছে? দুই প্রশ্ন। দেশে রামরাজ্য বলতে আমরা যে বিষয়গুলো বুঝি, সেগুলো কি আদেও দেশের মধ্যে প্রতিস্থাপিত হয়েছে? অর্থাৎ সত্য আর ন্যায়ের যে আদর্শের কথা প্রধানমন্ত্রী বলছেন, সেই জায়গা থেকে কি দেশ এগোচ্ছে? একবার যদি আমরা রামের দিকে তাকিয়ে থাকি, দেখবেন ইন্দোনেশিয়াতেও রামায়ণ খুব জনপ্রিয়। ইন্দোনেশিয়ার মতো দেশেও, যেখানে মুসলমানের সংখ্যা বেশি, সেখানে মানুষের নাম হয় রাম। ফলে একবার যদি আমরা রামায়ণের একটা মহাকাব্যিক বিস্তার আছে, একবার যদি রামায়ণের দিকে তাকিয়ে দেখি, তাহলে সেখানে একটা জিনিস আমরা অন্তত পাবো, যে মানুষের ভুল আশাকেও মর্যাদা দিতে গিয়ে শ্রীরাম সীতাকে অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিলেন। সেটা ঠিক কি ভুলের জায়গায় যাচ্ছি না, কিন্তু মানুষের চিন্তা, মানুষের দাবিরকে, মানে জনগণের ভেতর থেকে উঠে আসা দাবিরকে রামরাজ্য মর্যাদা দিতে চেয়েছিল। আদেও কি আজকে ভারতবর্ষে সেরকম কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? অন্তত ভারতবর্ষের ইকোনমির দিকে আপনি যদি একবার তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন এটা যেন কালাহান্ডির মতো হয়ে গেছে, এটা যেন একটা তাকলামাকান মরুভূমির মতো হয়ে গেছে। মরুভূমির ইকোনমিতে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, এই যে পরিসংখ্যানটা দেখছেন, এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে 2025 সালে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা 102 নম্বর স্থানে দাঁড়িয়ে আছি। অ্যাবজেক্ট প্রপার্টি আমাদের ঘিরে ধরছে। এখন আপনি বলবেন, থামুন তো, সব ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স কী সব কথা বলছেন আপনি? পৃথিবীর প্রত্যেকটা দেশেই সমস্যা আছে, নিশ্চয়ই আছে, কিন্তু প্রত্যেকটা দেশে নেই। আমরা পাকিস্তানের থেকেও পিছিয়ে পড়েছি এখানে, এবং আস্তে আস্তে আফ্রিকার সাব সাহারান কান্ট্রিগুলোর পাশাপাশি চলে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, আফ্রিকার যে কান্ট্রিগুলোর কাছাকাছি আমরা চলে যাব বা যাচ্ছি আস্তে আস্তে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেসের মতো, সেই দেশগুলোতে কি চলছে? সেই দেশগুলোতে এগ্রিকালচারের উন্নতির ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে কী আসছে? গৃহযুদ্ধ কৃষি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আজ নয়, চিরকালই। যখনই কোনো যুদ্ধ যে দেশে ঘটে, সে দেশে দেখবেন সবচেয়ে আক্রান্ত হয় মহিলা, শিশু এবং অবশ্যই কৃষিক্ষেত এবং খামার। তাহলে ভারতবর্ষে তো সেই অর্থে কোনো সেরকম গৃহযুদ্ধ নেই। তবু ভারতবর্ষেও তো ফসলের উৎপাদনও কম হচ্ছে না। তবু কেন আমরা ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে যে পাকিস্তানের থেকেও নিচের দিকে নেমে যাচ্ছি? এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর মিলছে না। ফলে দুমুঠো ভাতের যে প্রশ্নটা এসছিল, কবির থেকে আরম্ভ করে যারাই রামকে নিয়ে অনেক কথা লিখেছেন, তাদের কাছে বড় প্রশ্ন হিসেবে এসেছিল রুটির প্রশ্নটা। রামকে ছেড়ে দিন। যদি আপনি ঋগ্বেদে ধরেন, সেই ঋগ্বেদেও খাদ্য সংকটের বিরুদ্ধে সবচেয়ে অনেকগুলো মন্ত্র রয়েছে। সেখানে বোপদেব কি বলছেন? ভয়ঙ্কর রকম আমি খাদ্য সংকটের শিকার হয়েছিলাম বলে আমি একদম ইতর প্রাণী যাকে বলা হয়, সেরকম ইতর প্রাণী মেরেও খেয়েছিলাম, কুকুর মেরে খেয়েছিলাম, একথা বোপদেব বলছেন। তাহলে ঋগ্বেদেও কিন্তু খাদ্য সংকট নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। অথচ দেখুন, গদি মিডিয়ার সৌজন্যে আপনি আর সব বিষয় নিয়ে আলোচনা পাবেন, খাদ্য সংকট নিয়ে আলোচনা পাবেন না। ফলে একটা অদ্ভুত জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতবর্ষে প্রতিদিন দারিদ্র্য বাড়ছে হৈ হৈ করে, মিসম্যানেজমেন্ট বাড়ছে হৈ হৈ করে, কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। যেমন কথা হচ্ছে না দুটো ছেলে দুজন যে মারা গেল, যাদের বয়স অত্যন্ত কম, খেলতে গিয়ে খেলার মাঠেও মৃত্যু ভয়ঙ্করভাবে চলে আসছে, এবং সেখানেও কিন্তু প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠছে। হরিয়ানায় আপনি দেখুন, বাস্কেটবলের
বাস্কেটবল খেলতে গিয়ে বাস্কেটবলের পোস্ট ভেঙে গিয়ে দুজনের মৃত্যু হলো। 2030 সালে আমাদের দেশে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে, খুব ভালো কথা, আমরা কমনওয়েলথ গেমসের দিকে যাব, কিন্তু বাস্কেটবল গ্রাউন্ডগুলো বা যে কোনো খেলার পরিকাঠামোর জায়গাগুলো আমরা এইভাবে রেখে দেবো যেখানে খেলতে গিয়ে সাধারণভাবে মানুষের মৃত্যু ঘটবে, সাধারণভাবে তরুণদের মৃত্যু ঘটবে। এই যেন একটা মৃত্যু পতাকা, এই মৃত্যু পতাকা আমার দেশ নয়, এ কথা বারবার বলার পরেও যেন মনে হচ্ছে যে খেলার মাঠ থেকে খাবারের পাত সব জায়গায় যেন মৃত্যু আমাদের ঘিরে রাখছে। তাহলে কোথায় আমরা রামরাজ্যে পৌঁছলাম? সংবিধান তো এখন একটা অদ্ভুত অ্যাবসলিউট ব্যাপার হয়ে গেছে। তাই অনেক দিন আগে একজন বড় তাত্ত্বিক বলেছিলেন যে গান্ধীজি এখন আর জাতির পিতা নয়, জাতির পিতা এখন সাভারকার হয়ে গেছে, সে নয় একটা দিক গেল। কিন্তু আমরা এই মুহূর্তে কোন রামরাজ্যে পৌঁছলাম যেখানে বার পোস্ট ভেঙে সাধারণ মানুষের মৃত্যু, সাধারণ তরুণের মৃত্যু ঘটছে, যেখানে স্কুলে গিয়ে স্কুল থেকে ফেরার পথে স্কুলের চাপের কারণে, দিল্লির ঘটনা নিশ্চয়ই আপনার মনে আছে, গতকালের অনুষ্ঠানে বলেছি, স্কুল থেকে ফেরার পথে এক কিশোর এক শিশু আত্মহত্যা করছে এবং সে আত্মহত্যার নোটে তার মা বাবার জন্য লিখছে যে আমাকে তোমরা ক্ষমা করে দিও। কি অদ্ভুত একটা দেশ না? তাহলে কোথায় আমরা রামরাজ্যে পৌঁছচ্ছি? রামরাজ্যে অন্তত শিশুরা সুরক্ষিত ছিল, আজকে দেখা যাচ্ছে বারপোস্ট ভেঙে মৃত্যু, স্কুলে আত্মহত্যার ঘটনা, ভারতবর্ষের তরুণ প্রজন্মের হই হই করে আত্মহত্যার বিভিন্ন পরিসংখ্যান, 18 থেকে 35-এর মধ্যে অ্যালার্মিং হারে আত্মহত্যার প্রবণতা বাড়া, 18 থেকে 45-এর মধ্যে। সুতরাং সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? এই অনেকদিন আগে এক লেখক বলেছিলেন, দস্তয়েভস্কি, যে রাশিয়ার লেখক, যে পুশকিন তার কবরের তলায় যে ট্রেজার অ্যান্ড ট্রোভগুলো লুকিয়ে রেখে গেছেন সেগুলো আমাদের আবিষ্কার করতে হবে। তেমনই আমাদের মহাকাব্যগুলোও কিন্তু তাদের নিজেদের শরীরে নানা ধরনের ট্রেজার অ্যান্ড ট্রোভ লাগিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে। সেই ট্রেজার অ্যান্ড ট্রোভগুলো কী হলো? সেই অদ্ভুত অনমোল হীরেরগুলোর নাম হলো নতুন মূল্যবোধ। কোথায় বিজেপি শাসনে আমরা সেই নতুন মূল্যবোধ পাচ্ছি? যদি আপনি একটু আমায় দেখাতে পারেন, প্রধানমন্ত্রীও যদি দেখাতে পারে, কোথায় ন্যায় আর সততার কথা উচ্চারিত হচ্ছে? এই প্রশ্নও তো গভীরভাবে আছে। এখন একটা কথা অনেক জায়গায় বলা হয়, যেটা অনেকে বলেন যে না, দুর্নীতি একটা বড় ব্যাপার, কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইটা আসলে দুর্নীতির চেয়ে অধিক ব্যাপার, কেননা এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। তারা ঠিক কথা বলেন, কিন্তু আরেকটা কথা ভুলে যান। দুর্নীতির বিরুদ্ধে বিজেপি ফ্যাসিবাদ সে কিন্তু আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, এবং তার দুর্নীতিটা হচ্ছে ইনস্টিটিউশনালাইজড দুর্নীতি। আমি আপনার বাড়ি থেকে 5,000 টাকা তুলে নিয়ে গেলাম, সেটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, আপনি ডাকাত হিসেবে আমায় চিহ্নিত করলেন এবং পরে ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা করলেন। কিন্তু আমি যদি এটাই নিয়ম করে দিই যে রাজা আসবে আর তোর বাড়ি থেকে 5,000 টাকা এমনি তোকে দিতে হবে, সেটা আর দুর্নীতি থাকে না, কিন্তু আদতে তো সেটাও দুর্নীতি থাকে। ফলে বিজেপি বা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা আসলে দুর্নীতির বিরুদ্ধেও মহাসংগ্রামের একটা অংশ। এই কথা যে অনেকে বলেন না, আর তারা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা বলেন, শুধু একটা দার্শনিক লড়াইয়ের জায়গায় সেটা চলে যায়। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটার ভেতর দিয়েও কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইটা আসলে গড়ে ওঠে। এখন মুশকিল হয়ে গেছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দাঁড়িয়ে, যেখানে ডান দিকে তাকালেও দুর্নীতি, বাঁ দিকে তাকালেও দুর্নীতি। ফলে শাসক এবং প্রধান বিরোধী দলের মধ্যে দুর্নীতি নিয়ে কম্পিটিশন হতেই পারে, কে দুর্নীতিতে নোবেল পুরস্কার পাবে আর কে দুর্নীতিতে অস্কার পাবে। তবে দুর্নীতির যদি নোবেল পুরস্কারের কথা আসে, সেখানে কিন্তু ফ্যাসিস্ট দলরাই সবচেয়ে এগিয়ে থাকে, এ নিয়ে কোনো ডাউট নেই। আজকেই দেখুন, গত 23 তারিখ স্ক্রলে একটা নিউজ বেরিয়েছিল, এই নিউজটা আপনাদের সামনে পড়ছি। 1400 কোটি টাকা, এটা রাজস্থান সরকারের অভিযোগ, 1400 কোটি টাকা নাকি ক্ষতি হয়েছে সরকারের এবং আদানির লাভ হয়েছে। এ নিয়ে রাজস্থান সরকার কিন্তু আইন আদালতের দ্বারস্থ হয়েছিল। যদিও আদানিদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কয়লা উত্তোলনের মাধ্যমে অতিরিক্ত 1400 কোটি টাকা লাভ করে নিচ্ছে। ফলে এই সমগ্র ব্যাপার নিয়ে হাইকোর্ট যদিও স্টে অর্ডার দিয়েছে, কিন্তু প্রশ্নটা সেই থেকেই যাচ্ছে যে রাজস্থানের মতো রাজ্যেও কিন্তু ভয়ঙ্করভাবে, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানকার বিজেপি সরকারকে আজকে আদানির এগেনস্টে লড়তে হচ্ছে। তার দুর্নীতির বিষয়টা কোন ভয়ঙ্কর জায়গায় আছে। এবং গত কয়েকদিন আগে শুধু দুর্নীতির বিষয় নয়, আজকে প্রকৃতি এবং দুর্নীতি একসঙ্গে, প্রকৃতিও আক্রান্ত হয়ে যাচ্ছে এই দুর্নীতির কারণে। এই রিপোর্টটা দেখুন, 83,000 পাখি প্রতি বছর মারা যায়। রাজস্থানের জয়সালমীরের কথা বলছি। পাখিদের মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি কী জন্যে? হাই টেনশন তার তৈরি করার জন্যে। অর্থাৎ এমন একটা উন্নয়নের ইকোসিস্টেম আমরা তৈরি করছি যেখানে দুর্নীতি থাকছে, মানুষের জীবনের নিরাপত্তা থাকছে না, এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের মৃত্যুও নিশ্চিত হয়ে যাচ্ছে। এখন সকাল যা রাতের চেয়েও ভয়ঙ্কর। কোন কবিতার লাইন দিয়ে এই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব? কোনো কবিতার লাইন দিয়ে বোঝার
মেধার চেষ্টা করব, সেই শক্তি বলেছিলেন ক্ষয়িষ্ণু মানুষে তুমি রং বর্ণ দিও, পরিপূরকতার জন্যে দিও কবচ কুণ্ডল তো ছেড়েই দিলাম, যেটুকু পোশাক আশাক আছে সেটুকু খুলে নেওয়া হচ্ছে। ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা পিছিয়ে পড়ছি এবং অন্যান্য সমস্ত জায়গায় আমরা পিছিয়ে পড়ছি এবং হৈ করে বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিদের বিরুদ্ধে, বিজেপি ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পর অভিযোগ আসছে এবং এত অভিযোগ আসছে যে দেশের মানুষ একটা পর্যায়ের পরে দুর্নীতি নিয়ে আর ভাবতেই রাজি হচ্ছে না। ফলে দুর্নীতি যে ইস্যু হচ্ছে না পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অনেক জায়গায়, তার একটা অন্যতম কারণ হচ্ছে গদি মিডিয়া। যে মিডিয়াকে আপনি সব সময় দেখেন সে একটা নির্দিষ্ট দলের দুর্নীতি কখনো দেখায় না, সে দুর্নীতিগ্রস্ত বলতে মনে করে শুধু বিরোধীদের। সেরকম যদি হতো তাহলে ভারতবর্ষের ছবিটা পাল্টে যেত, বিরোধীদের সরালেই ছবিটা একদম ক্লিন হয়ে যেত। ফলে দুর্নীতি নিয়ে কোনো কনসেনসাসই গড়ে উঠতে তারা দেয় না। অথচ মানুষ তার অভিজ্ঞতায় প্রতিদিন দেখেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এবং কেউ হয় সুপার রাবণ। সেই জায়গা থেকে মানুষকে আর দুর্নীতি ভাবায় না। ফলে মানুষকে কেন দুর্নীতি ভাবাচ্ছে না? কেননা দুর্নীতি নিয়ে সেই অর্থে কোনো আলোচনা নেই, শুধু কুৎসা আছে। ফলে দুর্নীতি নিয়ে আলোচনাটা হওয়া খুব জরুরি। কিন্তু বিজেপি শাসনে গদি মিডিয়ার দাপটে আসল কথাগুলো হারিয়ে যাচ্ছে। সেই এক বিখ্যাত শিল্পপতি 2000 এর আগে বিজেপি একটা সেমিকন্ডাক্টর মানে সেমিকন্ডাক্টরের জন্যে তৈরির জন্য কোম্পানি তৈরি করার কথা বলল। এক বিখ্যাত শিল্পপতি গোষ্ঠী দুটো কোম্পানি পেল, তার ফলে তাদের কয়েক হাজার কোটি টাকা লাভ হলো। পরে জানা গেল তারাই বিজেপিকে 758 কোটি টাকার মতো ডোনেশন দিয়েছে। এখন মানুষের কাছে প্রশ্ন উঠছে এই 758 কোটি টাকার ডোনেশনটা এটা কি সেমিকন্ডাক্টরগত জায়গা থেকে তাদের লাভ হয়েছে বলে তারা দিলেন? এই প্রশ্নটাও মানুষ রাখছেন। কিন্তু মুশকিলের ব্যাপার হলো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনার কোনো জায়গা নেই। হিন্দি মিডিয়ার যারা বলছেন যে মানুষ বুঝতেই পারে না কোনটা আসল নিউজ, কোনটা নকল নিউজ, কোনটা নিয়ে মানুষের রিয়্যাক্ট করতে হবে, কোনটা নিয়ে মানুষের রিয়্যাক্ট করতে হবে না, একদম ঠিক কথা। কিন্তু তাকে বোঝানোর জন্য কি পাল্টা বিষয়টা আমরা তৈরি করেছি? চয়েস কীভাবে গড়ে ওঠে? যখন আপনার সামনে অনেকগুলো বিষয় থাকবে সেই জায়গা থেকে চয়েস গড়ে ওঠে। ক্লাস 11-এ উঠলে একটা ছেলের সামনে অনেকগুলো বিষয় দেওয়া হয়, কমার্সের বিষয় দেওয়া হয়, আর্টসের বিষয় দেওয়া হয়, সায়েন্সের বিষয় দেওয়া হয়। সেই জায়গা থেকে সে নিজের জায়গা থেকে একটা চয়েসে যা পৌঁছয়। কিন্তু আপনার সামনে যদি কোনো বিষয়ই না থাকে তাহলে আপনার জীবনে চয়েস গড়ে ওঠে না। আমরা বিকল্প মিডিয়া কি কেন খায় না মাথায় দেয় সেগুলো নিয়ে কি মানুষের কাছে সেই অর্থে ক্যাম্পেইন করেছি? যারা যত বেশি প্রতিষ্ঠিত জায়গায় আছে তারা কি কোনোভাবে ক্যাম্পেইন করেছে? এখানে কোনো কথা নেই বিকল্প মিডিয়া নিয়ে। এমনকি যারা বিকল্প মিডিয়ার নাম করেও ইউটিউবে কথা বলেন তারাও বিকল্প মিডিয়া নিয়ে কোনো কথা বলেন না। ফলে বিকল্প মিডিয়াটা মানুষের কাছে এক ধরনের ওই মানে ওই এক ধরনের মন্ত্র হিসেবে থেকে যায়, যে মন্ত্রটা কোনো দিন উচ্চারিত হয় না। বিপ্লব আবার আসিবে টাইপের বিষয় হিসেবে বিকল্প মিডিয়া থেকে যায়। সুতরাং এটা আশ্চর্য জায়গা। তবে এই আশ্চর্য জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আরেকটাও কথা বলেছেন, যেটা নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে, যেটা খুব ভয়ঙ্কর কথা। তিনি বলেছেন যে মেকলের শিক্ষা ব্যবস্থা 1835 সালে প্রবর্তিত হয়েছিল, আগামী 2035-এ তার 200 বছর পূর্তি অনুষ্ঠান হবে। এবং তিনি বলছেন মেকলের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তা মেকলের শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে তো সবার আগে বিজেপি আরএসএসকে তাদের তথাকথিত হিন্দুত্বের রাজনীতি থেকে বেরোতে হবে। আমি হিন্দু ধর্মের কথা বলছি না, কারণ মন্টেগুমারি মার্টিন ইত্যাদিদের লেখা থেকে আমরা প্রথম পেয়েছিলাম বাবরি মসজিদ ভেঙে নাকি রাম মন্দির তৈরি হয়েছিল। ভারতবর্ষের কোনো ঐতিহাসিক সেই অর্থে কেউ বলেননি কথা। এমনকি তুলসীদাস, যাকে বলা হয় বাবরের তুলসীদাস, সেই সময়কার সমসাময়িক যিনি, তার লেখা থেকেও কিন্তু আমরা কখনো এই জায়গাটা খুঁজে পাচ্ছি না। যিনি রামায়ণ সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করছেন, তার লেখা থেকেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না যে বাবরি ভেঙে এই রাম মন্দির তৈরি হয়েছিল। ফলে মেকলের শিক্ষা ব্যবস্থাকে যদি ভাঙতে হয় সবার আগেই কলোনিয়াল মাইন্ডসেটকে ভাঙতে হবে, যে কলোনিয়াল মাইন্ডসেট আমাকে সাম্প্রদায়িক করেছে। আমার দেশে আলাদা করে কখনো হিন্দু মুসলমানের সংঘর্ষ হয়নি। আমার দেশের যত কিছু ভালো রয়েছে তার পেছনেও একজন হিন্দু ছিল, একজন মুসলমান ছিল। আবার আমার দেশে যত কিছু খারাপ রয়েছে তার পেছনেও একজন হিন্দু মুসলমান ছিল, বৌদ্ধ খ্রিস্টানও ছিল। এইভাবে আমার দেশ চলেছে। কত উদাহরণ দেব, বিশ্বের উদাহরণ ফুরিয়ে যাবে। ওই যে তৃতীয় পানিপথের যুদ্ধে যে সময় মারাঠাদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল আহমেদ শাহ আবদালির, সেই সময় কিন্তু ইব্রাহিম গার্দি, যিনি কিনা পাঠান, তিনি কিন্তু দুপুর 1টা অবধি তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের জয়ের সম্ভাবনাকে বজায় রেখেছিলেন। অন্যদিকে পূর্ব ভারতের লজ্জা করে, অন্যদিকে উত্তর ভারতের লজ্জা করে কথা বলতে। উত্তর ভারতের একজন রাজা ওই ঘুসপেটিয়া আবদালির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে মারাঠাদের পাশে দাঁড়ায়নি। একটা অদ্ভুতভাবে খিদেতে তৃষ্ণা নিয়ে জর্জরিত একটা ফোর্স
অদ্ভুত এক লড়াইয়ে গেছিল এবং তারা সেই সময় স্কোয়ার ফরম্যাটে আবদালিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। পৃথিবীর ইতিহাসের এক অন্যতম যুদ্ধের নাম হলো তৃতীয় পানিপথের যুদ্ধ 1771। অথচ দেখুন তা নিয়ে কিন্তু খুব একটা কথা হয় না, শুধু হিন্দু মুসলমান ন্যারেটিভ নিয়ে হয়। কেন গদি মিডিয়া আপনাকে জানতে দিতে চায় না, আর আপনি অন্যভাবে সেটা জানার জন্যে যে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করার পরিবেশও আপনার কাছে থাকে না। সুতরাং মেকলের মাইন্ডসেটকে হারানো মানে হচ্ছে, কলোনিয়াল মাইন্ডসেট থেকে বেরোনোর মানে হচ্ছে সবার আগে তীব্রভাবে ধর্ম আর রাজনীতির পলিটিক্সকে টাটা বাই বাই বলা, সবার আগে আরও বেশি করে সেকুলার হয়ে ওঠা। এবং এই সেকুলারিজম ভারতের মাটি থেকে উঠে এসছে। এর জন্য আমাদের ইউরোপীয় প্রভুর কাছ থেকে হাত পাততে হয়নি। দারা শিকল লাইব্রেরি দেখে সেই ইংরেজ বলে উঠেছিল যে এই লাইব্রেরিতে এত বই আছে, এদের আমরা কিভাবে শাসন করব। ইংল্যান্ডের কোনো রাজার লাইব্রেরিতে এত বই নেই। জার্মানির এক রাজা তার সভাঘরটাকে যেখানে তিনি বসতেন রাজ্য শাসন করার জন্য, তার সভাগৃহটাকে ঔরঙ্গজেবের মতো সভার মতো করে সাজিয়েছিল। তার মানে ভাবুন সেই যুগে ঔরঙ্গজেবের কী দাপট ছিল। আমি বলছি না ঔরঙ্গজেব ঠিক, যে কোনো রাজাই অত্যাচারী, কিন্তু আমি বলছি আমরা চিরকাল ইংল্যান্ডকে দেখে এসেছি, তাদের অনুকরণ করার চেষ্টা করেছি। আমাদেরও কিন্তু একটা সময় ইংল্যান্ড দেখতো। আজকে সেই দিকে আমাদের আবার যেতে হবে, আবার যেতে হবে, আবার যেতে হবে। প্রকৃত অর্থে এক সুন্দর ভারত গড়ে তুলতে হবে, আমার ভারত, অমর ভারত গড়ে তুলতে হবে। আর তার জন্যে যদি মেকলের শিক্ষা ব্যবস্থার তীব্র বিরোধিতা করতে হয়, সাম্প্রদায়িকতা থেকে বেরোতে হবে। এই বলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান হই হই করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে গভীরতর ভালোবাসা দেবেন। ঠিক আছে।